জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার নতুন একটি ক্লাসে স্বাগতম তোমাদেরকে। আজকের ক্লাসে আমরা কি করব? আজকের আমাদের ক্লাসে পারুল প্রকাশনী বলে একটা নবোদয়ের বই পাওয়া যায়। সেই পারুল প্রকাশনী বইয়ের প্রায় তোমাদের প্রত্যেকের কাছেই রয়েছে। সেই পারুল প্রকাশনী বইয়ের মধ্যে দেখবে অনেকগুলো প্র্যাকটিস সেট রাখা আছে, 1 2 3 4 করে এইরকম সম্ভবত 15টা প্র্যাকটিস সেট রাখা রয়েছে। সেই 15টা প্র্যাকটিস সেটের মধ্যে সেই 15তম যে প্র্যাকটিস সেটটি, সেই 15তম প্র্যাকটিস সেটের যে 20টা অঙ্ক রয়েছে, সেই 20টা অঙ্ক আমরা আজকে দেখে নেব। ঠিক আছে, এক এক করে এইরকম প্রত্যেকটা প্র্যাকটিস সেটই আসবে। আজকে 15 নম্বর প্র্যাকটিস সেটের অঙ্কগুলো, 20টা অঙ্ক দেখবো আমরা। কারোর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে, ডাউট থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে। চলো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো বলেছে একটি বইয়ের ধার্য মূল্য দেওয়া আছে, একটি বইয়ের ধার্য মূল্যের ওপর পরপর 10% আর 5% ছাড় দেওয়া হয়েছে। তাহলে দুটি ছাড়ের ওপর সমতুল্য ছাড় কত? আমি প্রথমে ট্রিক বোঝাবো, কনসেপ্ট বোঝাবো। কি বলেছে, ধরো একটা বইয়ের ওপর, বইয়ের ধার্য মূল্যের ওপর পরপর 10% আর 5% ছাড় দিয়েছে। ধরো প্রথমে একটা বইয়ের দাম 100 টাকা ছিল, 100 টাকা ছিল। প্রথমে হচ্ছে 10% ছাড় দিয়েছে। 100 টাকায় 10% ছাড় মানে কত টাকা ছাড়? 10 টাকা ছাড়। মানে তাহলে বইটা বিক্রি করেছে কত টাকাতে? 90 টাকাতে বিক্রি করেছে। এরপরে আবার কি করেছে, এর ওপর আবার 5% ছাড় দিয়েছে। তাহলে 90 টাকার উপর 5% ছাড় মানে কত? 9 5 45, 4.5 টাকা ছাড়। তাহলে 90 টাকা থেকে যদি 4.5 টাকা, 4 টাকা 50 পয়সা বাদ দিই, তাহলে আমাদের কত আসবে বলো তো? 85 টাকা 50 পয়সা চলে আসবে। 85 টাকা 50 পয়সা চলে আসবে। তাহলে মোটের ওপর আমাদের কত ছাড় হবে আমাদের জানতে চাইছে। হয়েছে। তাহলে 100 টাকা আমাদের প্রথমে দাম ছিল, প্রথমে 10% ছাড় দিয়েছে। 100 টাকায় যদি 10% ছাড় দেয় মানে 10 টাকা ছাড়, দাম হবে 90 টাকা। আবার তারপরে আবার 5% ছাড় দিয়েছে, তাহলে 90 টাকার 5% মানে কত হয়? এই যে দেখো আমি ডান দিকে করে দেখাচ্ছি। 90 টাকার 5% মানে কত হয়ে যাবে? 5 2 10, 9কে 2 দিয়ে ভাগ করলে 4 টাকা 50 পয়সা। তাহলে 90 টাকা থেকে যদি 4 টাকা 50 পয়সা ছাড় দিই মানে আলটিমেট দাম কত হবে? 85 টাকা 50 পয়সা। তাহলে শুরুতে আমাদের দাম ছিল 100 টাকা, দুবার ছাড়ের পরে আমাদের দাম কত হলো? 85 টাকা 50 পয়সা। তাহলে মোটের ওপর আমরা কত টাকা ছাড় পেলাম গো? দেখো, 100 টাকা থেকে তুমি 85 টাকা 50 পয়সা বাদ দিয়ে দাও। 100 টাকা থেকে তুমি যদি 85 টাকা 50 পয়সা বাদ দিয়ে দাও, তাহলে কত ছাড় হবে? 14 টাকা 50 পয়সা ছাড় হবে। তাহলে 100 টাকার উপরে আমি কত ছাড় পেলাম? 14 টাকা 50 পয়সা ছাড় পেলাম। 100 টাকার উপরে আমরা যত টাকা ছাড় পাই সেটাকেই পার্সেন্ট বলা হয়। তাহলে উত্তর আমাদের কত চলে আসবে? দেখো অপশন সি, 14.5%। এটা তোমাদেরকে আমি কনসেপ্ট দিয়ে বোঝালাম। এর জন্য ছোট্ট একটা ট্রিক মনে রাখবে, পরপর দুবার ছাড় বোঝালে, পরপর দুবার ছাড় বোঝালে এই ট্রিকটা সুন্দর করে মনে রাখবে। এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, যেখানে এক্স মানে হচ্ছে প্রথম ছাড়, ওয়াই মানে হচ্ছে পরবর্তী ছাড়, বসিয়ে দাও। এক্স এর জায়গায় 10 বসাও, ওয়াই এর জায়গায় 5 বসাও। উপরে এক্স আর ওয়াই কে গুণ করো, 10 আর 5 কে গুণ করে 100 দিয়ে ভাগ করো। তাহলে সমাধান করো, দেখো 10 আর 5 যোগ করলে 15 আসবে। আর এই দিকটা যদি সমাধান করো, দেখো 5/10 মানে 0.5 আসবে। 15 দেখে 0.5 বাদ দিলে 14.5%, দেখো অপশন সি চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রিক। পরপর দুবার ছাড় বোঝালে সমতুল্য ছাড় বের করতে হলে আমরা এই ট্রিকটা কাজে লাগাবো। এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, উত্তর বেরিয়ে যাবে অপশন সি 14.5%। চলো পরবর্তী অঙ্কেরটায় 42-এর দাগ কি বলেছে দেখো। ভালো ভালো অঙ্ক রয়েছে, দেখতে থাকো। 225 মিটার দীর্ঘ ও 175 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার মাঠ বলেছে। তাহলে আমি একটা আয়তাকার মাঠ অঙ্কন করে নিই। একটা আয়তাকার মাঠ এইভাবে অঙ্কন করে নিলাম। সেই আয়তাকার মাঠের দৈর্ঘ্যটা আমাদের কত বলা রয়েছে? 225 মিটার। প্রস্থটা আমাদের কত বলা রয়েছে? প্রস্থটা 175 মিটার বলা রয়েছে। এবারে এই মাঠের মাঝ বরাবর দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরালে, এটা হচ্ছে এই যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের সমান্তরালে একটা রাস্তা রয়েছে 5 মিটার চওড়া। আর এই হচ্ছে প্রস্থের সমান্তরালেও একটা এরকম রাস্তা রয়েছে 5 মিটার চওড়া। এই যে আমাদের রাস্তাটা, এই যে আমাদের মোট রাস্তা, এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে। এর জন্য তো কনসেপ্ট বড় করে হয়। কি করতে হবে? প্রথমে আমাদের কি করতে হবে? পুরো এই যে বড় আয়তাকার জমিটা দেওয়া রয়েছে, এই পুরো আয়তাকার জমিটার ক্ষেত্রফল বের করতে হবে। হয়েছে। সেই ক্ষেত্রফল থেকে এই যে ফাঁকা ফাঁকা অংশগুলো রয়েছে, টুকরোগুলো, এই 4টা টুকরোর ক্ষেত্রফলকে যদি আমরা বাদ দিয়ে দিই,
তাহলে আমাদের কি হয়ে যাবে, মাঝের রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এটা হচ্ছে কনসেপ্ট, যে পুরো জমির ক্ষেত্রফল বের করব, করে মাঝে যে অংশগুলো আমাদের ফাঁকা রয়েছে সেই অংশগুলোর ক্ষেত্রফল বাদ দিয়ে দেব, দিলে আমরা মাঝের রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আমি তোমাদেরকে জাস্ট এখন কনসেপ্টে না গিয়ে ছোট্ট করে একটা ট্রিক শেখাবো, সেই ট্রিকটা সুন্দর করে মনে রাখবে। যখন এইরকম একটা জমি থাকবে এবং জমির মাঝ বরাবর দুটো এইরকম সমান্তরাল রাস্তা যাবে, দৈর্ঘ্য আর প্রস্থের সমান্তরালে, রাস্তার ক্ষেত্রফল বের করতে বললে একটা ফর্মুলা মনে রাখবে, ডাব্লিউ এল প্লাস বি মাইনাস ডব্লিউ। যেখানে ডব্লিউ মানে হচ্ছে রাস্তার চওড়া, যেখানে ডব্লিউ মানে হচ্ছে কি রাস্তার চওড়া, এল মানে হচ্ছে কি জমির দৈর্ঘ্য, এল মানে হচ্ছে জমির দৈর্ঘ্য, বি মানে হচ্ছে কি জমির প্রস্থ। ব্যাস, এইটুকু ছোট্ট ট্রিক মনে রাখবে, উত্তর এসে যাবে। তাহলে বসিয়ে দাও, সবগুলো একক একই আছে কিনা দেখো, এটাও মিটার, এটাও মিটার, এটাও মিটার, ঠিক আছে। তাহলে ডব্লিউ মানে হচ্ছে জমির চওড়া, যেটা রাস্তার চওড়া, যেটা হচ্ছে 5 মিটার বলে দিয়েছে। দেখো রাস্তাটি যদি 5 মিটার চওড়া হয়, এল মানে কি লেখা আছে, জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য কত বলা আছে, 225 মিটার, যুক্ত জমির প্রস্থ কত বলা আছে, 175 মিটার। সেখান থেকে আবার রাস্তার চওড়াকে বাদ দেবো। তাহলে এটাকে যদি আমরা যোগ করি আমাদের কত হয়ে যাবে, 225-এর সঙ্গে 175 যোগ করব। সেখান থেকে আমরা যদি 5কে বাদ দিই, সেখান থেকে যদি আমরা 5কে বাদ দিই, আমাদের কত চলে আসবে বলতো, 225, 175, 400, 400 থেকে 5 বাদ দিলে 395, 395 সঙ্গে যদি 5 গুণ করো চলে আসবে 1975 বর্গমিটার। দেখো সুন্দর করে অপশন বি তে রয়েছে। তাহলে এই যে ট্রিকটা শেখালাম, এটা সুন্দর করে মাথার মধ্যে রেখে ফেলতে হবে, যে একটা জমির মাঝ বরাবর দৈর্ঘ্য আর প্রস্থের সঙ্গে যদি রাস্তা অঙ্কন করা হয়, সেই রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে ডব্লিউ গুণিতক ব্র্যাকেটের মধ্যে লেন্থ প্লাস ব্রেথ মাইনাস ডব্লিউ, অর্থাৎ জমির দৈর্ঘ্য যোগ জমির প্রস্থ বিয়োগ রাস্তার চওড়া। প্রত্যেকটা একক লিখে দিলাম, এল কি, বি কি, ডব্লিউ কি, উত্তর আমাদের চলে আসবে 1975 বর্গমিটার। হয়েছে। ক্লাস যতক্ষণ চলবে কোনো রকম গল্প কিচ্ছু না, টানা প্রত্যেকটা অঙ্ক একটার পর একটা বলে বলে যাব। 43-এর দাগে দেখো, 25% ছাড়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের মূল্য 48 টাকা হয়। কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছে, 25% ছাড়ে বিক্রি করেছে। তার মানে আমি বলতে পারি জ্যামিতি বক্সটার ধার্য মূল্য, অর্থাৎ কোনো একটা জিনিসের দাম আগে থেকে যেটা ধার্য করা থাকে সেটাকে ধার্য মূল্য বলে। আমরা যখন দোকানে যাই আগে থেকে সেই প্রোডাক্টের ওপরে, জিনিসের ওপরে একটা দাম লেখা থাকে, যেটাকে ধার্য মূল্য বলে বা বাজার মূল্য বলে বা অঙ্কিত মূল্য বলে। আমি ধরে নিলাম ধার্য মূল্যটা ধরো সে 100 টাকা রেখেছিল, বা 100% ধরে নাও। সে 25% ছাড় দিয়েছে, মানে কত দিয়ে বিক্রি করেছে, সে কত দিয়ে বিক্রি করেছে। তাহলে 100-র উপরে যদি 25% ছাড় দেয়, তার মানে আমি বলতে পারি সে 75%-এ বিক্রি করেছে। দেখো 25% ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত দিয়ে, 75%-এ। প্রশ্নে বলেছে দেখো সেই 75% সমান 48 টাকাই দেয়া আছে। কত পার্সেন্টে বিক্রি করেছে, 75%-এ বিক্রি করেছে। যখন বলছি কত টাকায় বিক্রি করেছে, 48 টাকা, এই যে বলেছে দেখো জ্যামিতি বক্সের মূল্য 48 টাকা, ছাড় দেওয়ার পরে জ্যামিতি বক্সের মূল্য কত হয়েছে, 48 টাকা। তাহলে জ্যামিতি বক্সটা বিক্রি করা হয়েছে 48 টাকাতে। যখন পার্সেন্টে বলছি কত পার্সেন্টে বিক্রি করা হয়েছে, না 75%-এ বিক্রি করা হয়েছে, দুটোই একই, একটা পার্সেন্টে বলছি একটা টাকাতে বলছি। তাহলে 75% সমান যদি 48 টাকা হয়, তাহলে 1% সমান কত হয়ে যাবে, 48-কে 75 দিয়ে ভাগ করে দেবো। আমাদের ধার্য মূল্য বের করতে বলেছে, অর্থাৎ যেটা 100% ধরেছিলাম। তাহলে 48-কে 75 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেবো। কাটাকুটি দাও তো, 25 × 3 = 75, 25 × 4 = 100, 3-এ কাটলে 3 × 16 = 48, 16 × 4 = 64 টাকা। দেখো অপশন ডি তে রয়েছে। তাহলে প্রথমে কততে বিক্রি করেছি সেই পার্সেন্টটা বের করে নেবে, সেই 75% সমানই 48 টাকা, 1% বের করবে, ধার্য মূল্য 100% বের করবে, 64 টাকা বেরিয়ে যাবে। চলো 24-এর দাগে একটা ক্যালেন্ডারের অঙ্ক রাখা রয়েছে। 2024 সালের 1 ফেব্রুয়ারি মঙ্গলবার হলে ওই মাসের শেষ দিনটি কি বার ছিল। ঠিক আছে, অর্থাৎ 2024 সালের 1 ফেব্রুয়ারি মঙ্গলবার শেষ দিন, অর্থাৎ আমরা জানি 2024 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিন কত হয় গো, আমরা জানি 29 তারিখ হয়। কারণ আমরা জানি 2024 সাল এটা হচ্ছে লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ চলে যায়, তাহলে এটা লিপ ইয়ার।
আর লিপ ইয়ার হওয়া মানে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয়? 29 দিনের হয়। আমাদের সেই মাসের শেষ দিনটা কি বার, অর্থাৎ 29 তারিখ কি বার আমাদের জানতে চেয়েছে। তাহলে 1 ফেব্রুয়ারি দেওয়া আছে, 29 তারিখ কি বার আমাদের জানতে চেয়েছে। কিভাবে করবে দেখো, কোনো একটা মাসের কোনো একটা তারিখ কি বার যদি জানা থাকে, আমরা ওই বছরের যে কোনো তারিখ কি বার আমরা বলে দিতে পারি। তাহলে 1 ফেব্রুয়ারি কি দেওয়া আছে? মঙ্গলবার দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলেছে কিটা না 29 ফেব্রুয়ারি, এটা কি বার হবে বের করতে বলেছে। তাহলে দেখো একদম স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে এই দুটো তারিখের মাঝখানে কতগুলো দিন আছে বের করতে হবে। তাহলে 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি কতগুলো দিন হয়? 28 দিন হয়। 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি কতগুলো দিন হয়? 28 দিন হয়। এটা হচ্ছে প্রথম স্টেপ। যে যে দুটো তারিখ আমাদের বলা থাকবে সেই দুটো তারিখের মাঝখানে কতগুলো দিন আছে বের করতে হবে। তাহলে দুটোই ফেব্রুয়ারি মাস দেয়া আছে, 1 তারিখ আর 29 তারিখের মাঝখানে 28 দিন থাকে। এই যে দিনকে 2 নম্বর স্টেপ, এবারে যতগুলো দিন আসবে তাকে 7 দিয়ে ভাগ করবে। যতগুলো দিন আসবে তাকে 7 দিয়ে ভাগ করবে। ভাগ চলে গেল, ভাগশেষ কত এলো? 0। এই ভাগশেষ যত থাকবে এই বার থেকে ততদিন এগিয়ে যেতে হবে। অর্থাৎ মঙ্গলবার, এখানে ভাগশেষ 0 এসছে মানে কোনো দিন এগোবে না। তাহলে আমরা বলে দিতে পারি 29 ফেব্রুয়ারিও আমাদের কি বার হয়ে যাবে? মঙ্গলবার হয়ে যাবে। সুন্দর করে ট্রিকটা মনে রাখবে কি না, কোনো একটা বছরের কোনো একটা তারিখ কি বার দেয়া থাকলে অন্য একটা তারিখ কিভাবে বের করব। প্রথম স্টেপ কাজ হচ্ছে ওই দুটো তারিখের মাঝখানে কতগুলো দিন আছে বের করব। দ্বিতীয় কাজ ওই উল্লেখিত দিনকে 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগশেষ যেটা আসবে, ভাগশেষ যত আসবে, ভাগশেষ 0, 1, 2, 3, 4, 5, 6 আসতে পারে। ভাগশেষ যত আসবে তত দিন এগিয়ে যাব এই বার থেকে। তাহলে এখানে যেহেতু ভাগশেষ 0 এসছে, তাহলে মঙ্গলবার থেকে কোনো দিন এগোবে না, তাহলে ওটাই হয়ে যাবে। এক ভাগশেষ এলে মঙ্গলবার থেকে একদিন এগিয়ে বুধবার বলতাম। এখানে যেহেতু ভাগশেষ 0 এসছে, তাহলে 29 ফেব্রুয়ারি আমাদের কি বার হয়ে যাবে? মঙ্গলবার হয়ে যাবে। দেখো অপশন ডি তে রয়েছে। চলো চলে আসছি 45-এর দাগে চলে আসছি। কোন ক্রিকেট ম্যাচে কি বলা রয়েছে দেখো, কোন ক্রিকেট ম্যাচে এ বি এইরকম করে দেয়া রয়েছে, এ বি এর দ্বিগুণ রান করে, আর তোমাদের দেয়া রয়েছে সি বি এর অর্ধেক রান করে। তারা তিনজনে মিলে মোট 70 রান করলে সি এর রান কত? এই টাইপ নবোদয়তে অনেকবার আসে কি দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা থাকবে, এর সঙ্গে বি এর তুলনা করা হয়েছে, সি এর সঙ্গে বি এর তুলনা করা হয়েছে। যখন তুলনা করা হবে দেখবে সর্বদা তিনজনের সঙ্গে তুলনা করা হয়, একজনের সঙ্গে বাকি দুজনকে। যেই ব্যক্তিটা দুটো জায়গাতে রয়েছে, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে উপরে লিখে ফেলবে, নিচে নিচে বাকি দুটোকে লিখে ফেলবে। এখানে এ বি সি দেওয়া আছে, পরীক্ষায় রাম সাম যদু মধু এইরকম করে নামও দেয়া থাকতে পারে, হয়েছে। তাহলে যে নামটার সঙ্গে দুটো জায়গাতে তুলনা থাকবে তাকে প্রথমে লিখে দেবে, বাকি দুজনকে নিচে নিচে লিখে ফেলবে। প্রথম জনকে এক্স ধরে নেবে, হয়েছে, প্রথম জনকে এক্স ধরে নেবে। এরপরে এ কত পেয়েছে না, দেখো এ পেয়েছে বি এর দ্বিগুণ রান। এ কি হয়েছে? বি এর দ্বিগুণ, দরকার নেই এটা বি কে এক্স না ধরে এটা একটু অন্যরকম করে ধরো, আরো সুবিধা হবে, শেষ থেকে ধরতে থাকো। এ বি এর দ্বিগুণ রান করে, আর সি বি এর অর্ধেক করে, সি বি এর অর্ধেক করে, তাহলে বি কে 2x ধরে নাও। প্রথমে বি কে 2x ধরে নিলাম, হয়েছে। সি কত করবে বলে বলেছে, এই যে দেখো সি বলেছে বি এর অর্ধেক, তাহলে 2x এর অর্ধেক করা মানে আমাদের কত আসবে? 2 2 কেটে গেল, এক্স এলো। এ কত রান করে বলেছে? বি এর দ্বিগুণ রান করে, এই যে বলা আছে দেখো বি এর দ্বিগুণ রান করে, বি এর নাম্বার কত ধরেছি? 2x, তাহলে 2x এর দ্বিগুণ করা মানে কত হয়ে যাবে? 4x হয়ে যাবে। এবারে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে বি কে আপনি 2x ধরলেন কেন? এটা হচ্ছে অঙ্কের সুবিধার জন্য। কেন? এই যে একটা বলেছে না অর্ধেক রান, আমরা যদি বি কে x ধরি তাহলে কি বলতো, একটা সময় ভগ্নাংশে চলে আসবে সি এর রানটা, আমি ভগ্নাংশে আনতে চাই না, সেই কারণে বি কে 2x ধরেছি। কিন্তু তোমরা চাইলে বি কে x ও ধরতে পারো, কোনো অসুবিধে নেই, চলে আসবে। তাহলে যে নামটাকে দুটো জায়গাতে তুলনা রয়েছে তাকে প্রথমে লিখবে, বাকি দুজনকে পরে পরে লিখে ফেলবে। এবারে বি কে সাধারণত যে প্রথম থাকে তাকে এক্স ধরি, কিন্তু এখানে 2x ধরলাম কেন না, এখানে একটা কথা বলেছে সি বি এর অর্ধেক রান করে। তাহলে আমি যদি 2x ধরি তাহলে দেখো কত সুন্দর কেটে এক্স এলো, কিন্তু আমি যদি এক্স ধরতাম তাহলে x/2 চলে আসতো। যাই হোক,
এবার এই যে তিনজনের রান অর্থাৎ বি এর রান, সি এর রান আর এ এর রান, এই তিনজনের রানকে যদি যোগ করি কত হবে বলেছে, 70 হবে বলে দিয়েছে। এই যে বলে দিয়েছে দেখো, তাদের তিনজনের মোট রান 70। এবার এটাকে যোগ দাও, তাহলে 2x x 4x, তাহলে 4 5 5 আর 2 যোগ করলে 7x, সেই 7x সমান কত এলো, 70 এলো। তাহলে x সমান আমাদের কত হয়ে যাবে, 70 কে 7 দিয়ে ভাগ করলে x এর মান আমরা কত পেয়ে যাব, 10। আমাদের সি এর রান বের করতে বলেছে, তাহলে সি এর রানটা কত গো, x, সেই x এর মানই তো 10 এসছে, তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে সি কত রান করেছে, সি 10 রান করেছে। এইভাবে সুন্দর করে একটু ধরে ফেলবে, দেওয়ার পরে যোগ করে দেবে, উত্তর চলে আসবে সি এর রান 10। চলো 46 দাগে চলে আসছে, একটা সরল সুদের অঙ্ক দেওয়া আছে। সরল সুদ হয়তো পরীক্ষাতে আসবে না, কিন্তু দেখো, একজন কৃষক বার্ষিক 12% সরল সুদের হারে 40,000 টাকা ধার নিয়েছেন। ঋণ পরিশোধের সময় সুদ বাবদ তাকে মূলধনের অর্ধেক টাকা দিতে হয়। কতদিন পরে সেই ঋণ পরিশোধ করেছিল? তাহলে সে কত টাকা ধার নিয়েছিল, আসল, যেটাকে লেখা হয় পি দ্বারা, কত টাকা নিয়েছিল, 40,000 টাকা। আচ্ছা, সুদের হার কত ছিল, সুদের হার আমাদের কত ছিল, যেটাকে আর দ্বারা লিখি, সেই সুদের হার আমাদের 12%। সুদ হিসেবে সে কত টাকা দিয়েছে, যেটাকে আমরা ইন্টারেস্ট আই বলি, সেই সুদ হিসেবে কত দিয়েছে দেখো, সুদ বাবদ মূলধনের অর্ধেক টাকা দিতে হয়। তাহলে মূলধন কোনটা, এই যে আসলকে মূলধন বলা হয়, তাহলে সুদ কত দিয়েছে না, আসলের অর্ধেক। তাহলে 40,000-এর অর্ধেক মানে কত হাজার টাকা, 20,000 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। আসল দেয়া আছে, সুদের হারও দেয়া আছে, সুদও দেয়া আছে। আমাদের দেখো সময়টা জানতে চেয়েছে, সময় জানতে চেয়েছে, যেটাকে আমরা টি দ্বারা লিখে থাকি। সরল সুদের অঙ্কে সময় নির্ণয়ের ফর্মুলা তোমরা জানো, 100 ইন্টু আই বাই পি আর। 100 ইন্টু আই বাই পি আর বসিয়ে দাও। 100, আই মানে কি গো, সুদ, যেটা হচ্ছে 20,000 টাকা। পি মানে হচ্ছে আসল, যেটা হচ্ছে 40,000 টাকা। আর মানে হচ্ছে সুদের হার, যেটা হচ্ছে 12%। এবার একটু কেটে দাও তো, দেখো নিচে 40,000 আর ওপরে 20,000-এর শূন্যগুলো কেটে দিলাম। 2 আর 4 কাটাকাটি করলে 2 2 এ 4, 2 আর 100 কাটাকাটি করলে 2 50 এ 100, 12 আর 50 যদি কেটে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে বলতো, 2 কেটে যাবে, 2 6 12, 2 25 এ 50। তাহলে আমাদের উত্তর কত এলো বলতো, 25/6। মনে রাখবে সময় সর্বদা বছরে আসবে, হয়েছে 25/6 বছর, কিন্তু এখানে কোনোটাতে 25/6 বছর নেই, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে করে নাও। 6 4 এ 24, 4 পূর্ণ 1/6 বছর। 6 4 এ 24, 4 পূর্ণ 1/6 বছর। সেই ক্ষেত্রেও দেখো কোনোটা অপশানে নেই, তাহলে এটাকে আবার কি করব, বছর মাসে করে নেব। দেখো 4 বছরটা তো পূর্ণ সংখ্যায় আছে, ওটা থাকুক। এই যে 1/6 বছর আছে না, ওকে হচ্ছে আমরা কিসে করে নেব, মাসে করে নেব। তাহলে যেটা পূর্ণ সংখ্যায় 4 বছর ছিল, ওকে 4 বছর রেখে দিয়েছি। মাস্ট যেটা ভগ্নাংশে আছে 1/6, ওইটাকে মাসে করে নিচ্ছে। আমরা জানি বছরকে মাসে করতে হলে 12 দিয়ে গুণ করতে হয়, তাহলে 6 কে 12 দিয়ে গুণ দাও, তাহলে 6 2 12, আমাদের উত্তর চলে আসবে 4 বছর 2 মাস। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের আসলও দেয়া ছিল, সুদের হারও দেয়া ছিল, সুদও দেয়া ছিল। এই যে বলেছে মূলধনের অর্ধেক টাকা সুদ হিসেবে দিতে হয়েছে। সময় নির্ণয়ের ফর্মুলা বসালাম, উত্তর বেরোলো 25/6। মিশ্র ভগ্নাংশে করাতে এলো 4 পূর্ণ 1/6। এই 1/6টাকে আবার 12 দিয়ে গুণ করে মাসে করে নিলাম, উত্তর বেরিয়ে গেল 4 বছর 2 মাস। চলো একটা সরলের অঙ্ক দেয়া রয়েছে, দেখো তুললে নি। 4 যোগ 5 বিয়োগ 3 যোগ 2 প্রথম বন্ধনীর মধ্যে, 4 বিয়োগ 5 দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। আমরা জানি ভি বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে রৈখিক বন্ধনীর কাজ হয়। তাহলে যেখানে যা কিছু আছে রেখে দাও, রৈখিক বন্ধনীতে চলে যাও। 4 থেকে 5 বাদ দিলে আমাদের কত হয়, 1। রৈখিক বন্ধনীর গল্প শেষ। এবারে চলে আসো প্রথম বন্ধনীর মধ্যে, 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1। প্রথম বন্ধনীর গল্প শেষ। এরপরে হচ্ছে চলে যাব 3 আর 1 যোগ করলে 4, দ্বিতীয় বন্ধনীর গল্প শেষ। এবারে তৃতীয় বন্ধনী, 5 থেকে 4 বাদ দিলে 1, 4 আর 1 যোগ করলে 5। অপশন তো নেই, আমার কি কোথাও ভুল হয়ে গেল, দেখে নি একবার।
4 যোগ 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 3 যোগ 2 বিয়োগ, ও আচ্ছা 4 থেকে 5 বাদ দিলে তো -1 হবে, আমি এখানে 1 লিখে দিয়েছি, এখানে ভুল হয়ে গেছে। তাহলে 4 থেকে 5 বাদ দিলে -1 হয়, আমি তো এখানে 5 থেকে 4 বাদ দিয়ে দিয়েছি ভুলবশত। 4 থেকে 5 বাদ দিলে আমাদের কত হয়? -1। এই যে দেখো, এটা ভালো করে বুঝে নাও, 4 থেকে 5 বিয়োগ আছে, 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, 4 থেকে 5 বাদ দিলে কত হয়? -1 হয়। তাহলে এই -1 আবার এর সামনে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এইটা সমাধান করে -1, তাহলে শুরুতে একটা মাইনাস আছে, আবার এটা সমাধান করে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 2 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 3। 3 আর 3 যোগ করলে কত হয়ে যাবে? 6। আবার দেখো 5 থেকে 6 বাদ দেব, 5 থেকে 6 বাদ দিলে কত হয়? -1 হবে। 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, 5 থেকে 6 বাদ দিলে কত হয়? -1 হয়। এই বাইরে একটা প্লাস আছে, ভেতরেরটাকে সমাধান করলে -1 আসে। বাইরে একটা প্লাস আছে, ভেতরেরটাকে সমাধান করলে আমাদের কত আসে? মাইনাস আসে। তাহলে প্লাস আর মাইনাস মিলে তোমরা জানো কত হয়? মাইনাস হয়। 4 থেকে 1 বাদ দিলে 3, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। খুব ভালো প্রশ্ন, ভালো করে মাথার মধ্যে রাখবে। তাহলে যখনই কোনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা হয়, চিহ্ন মাইনাস আসে, এবং যদি দেখো তার সামনে আগে থেকে একটা চিহ্ন আছে, তাহলে সর্বদা কি করবে? মাইনাস আর মাইনাস যদি থাকে তাহলে সেটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে, যদি প্লাস আর মাইনাস থাকে সেটা গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। হয়েছে? মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়। যেমন এখানে দেখো, আগে থেকে একটা প্লাস ছিল, আবার হচ্ছে এইটা সমাধান করে মাইনাস হয়েছে, তাহলে প্লাস মাইনাস দুটো চিহ্ন, একটা সংখ্যার আগে তো দুটো চিহ্ন বসতে পারে না, তাই প্লাস আর মাইনাস গুণ করে আমাদের কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 3 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলো 48 দাগ। গতকাল সন্ধ্যা 5টা 58 মিনিটে সূর্য অস্ত গিয়েছিল, আজ সকাল 5টা 16 মিনিটে সূর্যের উদয় হয়েছে। তাহলে সন্ধ্যা 5টা 58 মানে ওটাকে আমরা কি বলতে পারি? ওটাকে আমরা বলতে পারি পিএম। সূর্য উঠেছে কখন? পরের দিন সকাল 5টা 16-তে, তাহলে সকাল 5টা 16 মানে ওটাকে আমরা কি বলতে পারি? এএম। তাহলে একটা পিএম দেয়া আছে আর একটা এএম দেয়া আছে, তাহলে দুটো সময়ের মধ্যে পার্থক্য বের করতে বললে, যদি একটা এএম এ থাকে আর একটা পিএম এ থাকে, সর্বদা কি করবে? শেষ সময়ের সঙ্গে 12 ঘন্টা যোগ করে প্রথম সময়টাকে বিয়োগ করে দেবে, বা প্রথম সময়ের 12 ঘন্টা থেকে প্রথম সময় বাদ দিয়ে শেষ সময়টাকেও যোগ করতে পারো। না হলে আমি যেটা করছি দেখো, যে শেষ সময়ের সঙ্গে আমি প্রয়োজন হলে এখানে লিখে দিচ্ছি, শেষ সময় তার সঙ্গে 12 ঘন্টা যোগ করে প্রথম সময়টাকে বাদ দেবে। তাহলে চলো, শেষের সময় 15টা 16 যোগ দাও, হয়ে যাবে 17টা 16। সেখান থেকে প্রথম সময়টাকে বিয়োগ করে দাও, 17টা 16 থেকে 5টা 58 বিয়োগ দাও। তাহলে দেখো 16 মিনিট থেকে তো 58 মিনিট বাদ যায় না, তাহলে কি করব? সে 17 থেকে ধার নেবে, কত ধার নেবে? 1 ঘন্টা ধার নেবে। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট ধার নেবে। 60 আর 16 যোগ করলে কত হয় গো? 76। এবারে 76 থেকে দেখো 58 বাদ চলে যাবে, 16 থেকে 8 গেলে 8, এখানে আমাদের 6 থেকে 5 গেলে 1, এখানে থাকলো 18। এবারে এখানে আর 17 নেই, যেহেতু 1 ঘন্টা নিয়ে নিয়েছে, এখানে কত আছে? 16। 16 থেকে 5 বাদ দিলে 11, তাহলে 11 ঘন্টা 18 মিনিট, এই দেখো অপশন এ তে রয়েছে। তাহলে যখনই দুটো সময়ের মধ্যে একটা এএম এ থাকবে একটা পিএম এ থাকবে, তাদের মধ্যে পার্থক্য বের করতে হলে, দুটো সময়ের মধ্যে ব্যবধান বের করতে হলে, শেষ সময়ের সঙ্গে 12 ঘন্টা যোগ করে প্রথম সময়টাকে বাদ দিয়ে দেবে। ঘন্টা মিনিটের যোগ বিয়োগ তো তোমরা জানোই, অপশন এ 11টা 18 মিনিট সঠিক উত্তর হয়ে যাবে। প্রতিটা ক্লাসে যে কথাটা বলি, যে প্রত্যেকটার পদ্ধতি দেখে নিতে হবে, ক্যালকুলেশন হয়তো আমার কোথাও ভুল হয়ে যেতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা তোমাদের ঠিক করে নিতে হবে, পদ্ধতিটা জেনে নিতে হবে। আচ্ছা, এই থাকলে অঙ্কটা এইভাবে করতে হয়, শেষ সময়ের সঙ্গে 12 ঘন্টা যোগ করে প্রথম সময়টাকে বাদ দিতে হয়, পদ্ধতিটা জেনে ফেলতে হবে। চলো 49 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 6 ও 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে? লসাগু গসাগুর অঙ্ক। তাহলে এমন একটা সংখ্যা বের করবো যেটা 5 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে। তাহলে এইরকম অনেকগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হলে আমাদের প্রথম কাজ তাদের লসাগু করা। 3 2 6, 3 3 9, তাহলে লসাগু আমাদের কত এসে যাবে বলো তো? 5 3 15, 15 2 30, 30 3 90, 30 3 90 চলে এলো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ।
দ্বিতীয় কাজ হচ্ছে এই লসাগু যেটা আসবে সেই লসাগু দিয়ে এখানে যেই অঙ্কের সংখ্যা বের করতে বলবে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, তাহলে ওটাকেই ভাগ দিতে হবে। লসাগু দিয়ে এখানে যেটা বের করতে বলবে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে ওটা লিখবো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে সেটাই লিখবো, যেটা বের করতে বলবে সেটা লিখবো। তাহলে ভাগ দাও, 90 একে 90, 9 নামলো 99, 90 একে 90, কত ভাগশেষ থাকলো? 9 ভাগশেষ থাকলো। এটা হচ্ছে 2 নম্বর কাজ। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এবারে হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে ভাগশেষ যেটা এসছে ওটাকে বাদ দিয়ে দিতে হয়। এই 999 থেকে কি করবে? ভাগশেষটাকে বাদ দিয়ে দেবে। বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 990। দেখো অপশানের মধ্যে 990 থাকতে পারে, অনেকেই উত্তর করে দেবে, কিন্তু এখনো উত্তর কমপ্লিট হয়নি। কি বলেছে? তাহলে 3 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যাটা পেয়ে গেছি 990, কিন্তু এখনো কমপ্লিট নয়। বলেছে 3 ভাগশেষ থাকবে বলেছে, যত ভাগশেষ থাকবে বলবে না সেটাকে জাস্ট যোগ করে দেবে। 993 দেখো কোথায় রয়েছে? অপশন এ তে রয়েছে। তাহলে কতগুলো ধাপ করলাম? 4টে কাজ করলাম। প্রথম স্টেপ লসাগু করেছি, দ্বিতীয় স্টেপ লসাগু দিয়ে এখানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করেছি, 3 নম্বর স্টেপ সেই বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষটাকে বিয়োগ করেছি, 4 নম্বর স্টেপ যেটা ভাগশেষ বলেছিল ওটাকে যোগ করেছি, এই উত্তর পেয়েছি 993। এক এক করে স্টেপ গুলোকে সুন্দর করে মাথার মধ্যে রাখবে। চলো 50-এর দাগের অঙ্ক কি বলেছে? একটা সিরিজের অঙ্ক বলেছে। দেখো প্রথম সংখ্যাটা রয়েছে 1/5, দ্বিতীয় সংখ্যাটা 3/25। তাহলে 1/5 থেকে 3/25 কি করে হয়? দেখো আমি ওপরে একটা 3 আর নিচে একটা যদি 5 গুণ করে দিই তাহলে 3/25 চলে আসে। আবার এর সঙ্গে যদি 3/5 গুণ করো, দেখো ওপরে 9 আসে, নিচে 125 আসে। তাহলে কি দেখলাম? প্রথম সংখ্যার সঙ্গে 3/5 5 গুণ করলে দ্বিতীয় সংখ্যাটা আসে, তার সঙ্গে আবার 3/5 করলে তৃতীয় সংখ্যাটা আসে। তাহলে এর সঙ্গে আবার 3/5 গুণ করে দেব, আমরা চতুর্থ সংখ্যাটা পেয়ে যাব। 9 আর 3 গুণ করলে 27, 125 আর 5 যোগ করলে 625। দেখো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে কেমন করে এগোচ্ছে না, প্রথম সংখ্যার সঙ্গে 3/5 গুণ করে এসছে, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 3/5 গুণ করে এসছে, আবার তৃতীয় সংখ্যার সঙ্গে এইভাবে 3/5 গুণ করে দেব, উত্তর আমরা পেয়ে যাব অপশন এ 27/625। চলো 51 দাগের অঙ্ক কি বলেছে দেখো, দুটো সংখ্যার অন্তর বিয়োগফল দেয়া রয়েছে, ছোট সংখ্যার বর্গ দেয়া আছে। দেখো ছোট সংখ্যার কি দেয়া আছে? ছোট সংখ্যার বর্গ দেয়া আছে, ছোট সংখ্যার বর্গ দেয়া আছে। কত বলা আছে? 961। আচ্ছা ছোট সংখ্যার যদি বর্গ জানা থাকে তাহলে ছোট সংখ্যাটা আমরা বের করে ফেলতে পারি। 961-র বর্গমূল কত হয়ে যাবে? 31। ছোট সংখ্যাটার বর্গ দেয়া ছিল, তাহলে তার বর্গমূল করলেই আমরা ছোট সংখ্যাটা পেয়ে যাবো, ব্যাস। এবারে বড় সংখ্যাটা বের করে নাও, বড় সংখ্যা বের করে নাও। কি করে বের করবো বলো তো? দেখো দুটো সংখ্যার বিয়োগফল দেয়া রয়েছে, আমরা জানি ছোট সংখ্যার সঙ্গে বিয়োগফল যোগ করলেই বড় সংখ্যা আসে। তাহলে 9 এর সঙ্গে 1 যোগ করলে 10, 3 2 5 x 6। তাহলে বড় সংখ্যাটা কত পেয়ে যাবো? 60। ছোট সংখ্যা যদি 31 হয় তার সঙ্গে বিয়োগফলটাকে যোগ করে দেবো, কারণ প্রশ্নে বলে দিয়েছে দুটো সংখ্যাকে বিয়োগ করলে 29 আসে, বিয়োগফলের সঙ্গে ছোট সংখ্যা যোগ করলেই বড় সংখ্যাটা আসে। আমাদের দেখো বড় সংখ্যার বর্গ বের করতে বলেছে, তাহলে বড় সংখ্যাটা তো 60 পেয়েছি, ওর বর্গ করে দাও। 60-এর বর্গ অর্থাৎ 60-কে 60 দিয়ে গুণ করবো, 3600। দেখো অপশন সি তে আছে। প্রথমে তাহলে ছোট সংখ্যার বর্গ ছিল, তাকে বর্গমূল করলে ছোট সংখ্যাটা পেয়ে যাব, সেই ছোট সংখ্যার সঙ্গে বিয়োগফল যোগ করলে আমরা বড় সংখ্যা পাবো। বড় সংখ্যার বর্গ জানতে চেয়েছে, তাহলে 60-কে 60 দিয়ে গুণ করে দেবো, 3600 সঠিক উত্তর। 52 দাগ একটা অনুপাত অধ্যায়ের অঙ্ক। দেখো দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, প্রতিটি সংখ্যার সঙ্গে 9 যোগ করলে নতুন অনুপাত 3:4 আসবে। এটা তো অঙ্ক করে বোঝানো যেতে পারে, অপশন থেকেও আসতে পারে। কি করে? দেখো প্রথমে বলে দিয়েছে দুটো সংখ্যার অনুপাত 2:3। তুমি এখানে দেখো যে অঙ্কগুলো আছে কার অনুপাত 2:3 আছে, দেখো এর অনুপাত 2:3 আসবে না। বি এর যদি অনুপাত করো সেক্ষেত্রেও 2:3 আসবে না। সি এর আসতে পারে, 10 দিয়ে কেটে দিলে 10 2 20, 10 3 30। ডি এরও আসতে পারে, 9 দিয়ে কাটলে 9 2 18, 9 3 27। তাহলে কেবলমাত্র সি এর 2:3 আসতে পারে, ডি এর অনুপাত করলে 2:3 আসতে পারে। তাহলে এ আর বি তো হবে না। এবারে বলেছে ওদের সাথে যদি 9 যোগ, তাহলে কোনটা উত্তর হবে? সি উত্তর হবে না ডি উত্তর হবে? এবারে বলেছে সেই সংখ্যাগুলোর সাথে যদি 9 যোগ করো তাহলে নতুন অনুপাত 3:4 হয়ে যাবে। তাহলে এখানে সংখ্যাগুলো কত বেরিয়েছিল গো? 20 আর 30।
তাহলে এর সাথে 9 যোগ করো, এর সাথেও 9 যোগ করো, তাহলে 20 আর 9 যোগ করলে 29, 29 আর 30 আর 9 যোগ করলে 39। আচ্ছা 39 আর 29 এর কি 29 আর 39 এর অনুপাত কি 3:4 আছে? না, তাহলে এটা উত্তর হবে না, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। আমি দেখাচ্ছি দেখো, তাহলে 18 আর 27 এদের সঙ্গে 9 যোগ করো, দেখো 18 আর 9 যোগ করলে এখানে হয়ে যাবে আমাদের 27, 27 আর 9 যোগ করলে 36, একে যদি তুমি কাটাকাটি করো দেখো 9 3 27, 9 4 36, দেখো 3:4 চলে আসে। এইভাবে অপশন দেখেও উত্তর করে ফেলা যেতে পারে, যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া ছিল তাহলে দেখে নেবো কার কার অনুপাত 2:3 আসে। দেখলাম যে সি আর ডি এর আসছে, তাহলে সি কে নেবো না ডি কে নেবো। এবারে বলেছে 9 যোগ করলে নতুন অনুপাত আসে, তাহলে 9 যোগ করে দেখি কার অনুপাত 3:4 আসে। সি তে দেখলাম যে 9 যোগ করলে নতুন অনুপাত 3:4 আসছে না, ডি তে আসছে, তাই ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এগুলো এক্স ধরেও করা যেতে পারে, যে সংখ্যাটাকে 2x ধরে নেবে, এটাকে 3x ধরে নেবে, এর সঙ্গে 9 যোগ করতে বলেছে 9 যোগ করে দাও, দিলে নতুন অনুপাত 3:4 হবে। এরপরে কোনাকুনি গুণ করে সমাধান করে এক্স এর মান বের করে এইভাবে করতে হয়, না হলে এইভাবে সুন্দর করে অপশন থেকে বের করে নেবে। চলো দেখো 53 দাগে দেখো আবার একটা সরল বলা রয়েছে, আমি নিচে তুলে ফেলছি। 10 যোগ 4 ভাগ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 4 ভাগ 2 গুণ 2 বিয়োগ 4। আমাদের প্রথমে ভাগের কাজ হয়, তাহলে যেখানে যা কিছু আছে রেখে দাও, ভাগে চলে যাও, যেখানে যা কিছু আছে রেখে দাও, ভাগে চলে যাও, যেখানে যেখানে ভাগ রয়েছে করে ফেললাম। তাহলে এখানে 4 আর 2 ভাগ করে 2 লিখেছি, এখানে 4 আর 2 ভাগ করে 2 লিখেছি। এবার গুণে চলে আসো, এবার যেখানে যা আছে রেখে গুণে চলে আসো। দেখো এখানে 3 আর 2 গুণ করে 6 লিখেছি, 2 আর 2 গুণ করে 4 লিখেছি। এবার আমাদের শুধু যোগ আর বিয়োগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন থাকলে আমরা কি জানি গো, যে যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করতে হয়, বিয়োগ চিহ্নের সংখ্যাকে আলাদাভাবে যোগ করে তাদেরকে বিয়োগ করতে হয়। তাহলে যাদের যাদের সামনে যোগ চিহ্ন আছে তাদেরকে আলাদাভাবে যোগ করব, যাদের যাদের সামনে বিয়োগ চিহ্ন আছে তাদেরকে আলাদাভাবে যোগ করে বিয়োগ করে দিতে হয়। 10 আর 2 যোগ করলে 12, 12 আর 4 যোগ করলে 16, 6 আর 4 যোগ করলে 10, 16 থেকে 10 বাদ দিলে 6, অপশন বি সঠিক উত্তর। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, যে যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন থাকলে যোগ চিহ্নগুলোকে আলাদা যোগ করবে, বিয়োগ চিহ্নের সংখ্যাগুলোকে আলাদা যোগ করে তাদেরকে বিয়োগ করে দেবে। অপশন বি সঠিক উত্তর পেয়ে যাবে 6। চলো চলে আসছি 54 দাগে, দেখো আবার একটা শতকরার অঙ্ক রয়েছে। কলকাতা থেকে মালদা পর্যন্ত রেলের টিকিটের দাম 14% বেড়ে 171 টাকা হয়েছে। তাহলে ধরো পূর্বে আমি ধরে নিলাম পূর্বে কত দাম ছিল, পূর্বের দাম ছিল 100%, বর্তমান দাম কত হয়ে গেছে, বর্তমান দাম 14% বেড়েছে, তার মানে আমি বলতে পারি 114% হয়েছে। আচ্ছা এবার দেখো কি লিখছি, দেখো 114% সমান 171 টাকা, প্রশ্নে বলে দিয়েছে বর্তমানে কত পার্সেন্ট বেড়েছে, 14% বেড়েছে, তাহলে হয়েছে কত, আগে যদি 100% থাকে 14% বাড়া মানে এখন 114%। টাকায় কত হয়েছে বলেছে, 171 টাকা হয়েছে, তাহলে 114% সমানই 171 টাকা বলতে পারি। 1% সমান আমাদের কত হয়ে যাবে, 171 কে 114 দিয়ে ভাগ করব, আমাদের পূর্বের টিকিটের দাম অর্থাৎ যেটা 100% ছিল সেটা বের করতে বলেছে। সেম টু সেম অঙ্ক অলরেডি আগে একটা করিয়ে দিয়েছি, চলো কাটাকাটি দাও তো। দেখো 19-এ কেটে যাবে, 19-এ সুন্দর করে আমাদের কি হয়ে যাবে বলো তো, কেটে যাবে। প্রথমে দিয়ে দাও 19 6 114, আর ওপরেরটাকে আমাদের দিয়ে দাও 19 9 171, আরো কেটে যাবে। আরো যদি 3-এ কেটে দাও 3 2 6, 3 3 9, নিচের 2 আর উপরের 100 কেটে দাও, 2 50-এ 100, উপরে 50 আর 3 পড়ে আছে 150 টাকা, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে ধরে নেব আগে টিকিটের দাম 100% ছিল, এখন 14% বেড়েছে, তার মানে হয়েছে 114%, সেই 114% সমানই আমাদের 171 টাকা বলেছে। এই যে ভাষাটা পড়ে নিতে হবে, 14% বেড়ে 171 টাকা হয়েছে, তাহলে পার্সেন্টে এখন কত হয়েছে না 114%, টাকায় কত হয়েছে না 171 টাকা, দুটোকে সমান করে দেব, আগের দাম বের করতে বলেছে 100% বের করে নেবে। 55 দাগে 60 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়, না আমরা জানি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যবর্তী কোণগুলোকে আমাদের কি বলে, সূক্ষ্ম কোণ বলে।
তাহলে 60 ডিগ্রি 0 থেকে 90 এর মধ্যে পড়ে যায়। ভালো করে মনে রাখবে, অপশন ডি সূক্ষ্মকোণ। চলো 56 দাগে 5 দেয়া রয়েছে, স্টার দেয়া রয়েছে, 7 দেয়া রয়েছে, 2 দেয়া রয়েছে। এই স্টার স্থানে সব থেকে বড় কোন অঙ্কটি বসালে 8 দ্বারা ভাগ যাবে? 8 দ্বারা বিভাজ্যতা নিয়মাবলী কি? না শেষের 3টা অঙ্ককে 8 দিয়ে ভাগ দিতে হবে। শেষের 3টা অঙ্ককে 8 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো আমরা জানি শেষের যে দুটো অঙ্ক আছে ওটাই কিন্তু 8 দিয়ে ভাগ চলে যায়। 8 9 72। তাহলে ওই স্টার চিহ্নে যদি 0 বসিয়ে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে বলতো? 0 7 2। সেটাও 8 দ্বারা ভাগ চলে যায়। কিন্তু আমাদের বলেছে সবচেয়ে কম, যদি বলতো এখানে বলতো সবচেয়ে কম তখন আমরা 0 লিখতাম, কিন্তু এখানে বলেছে সবচেয়ে বড়। তাহলে শূন্যের পরে 1 বসাবো, 1 বসালে কত হবে? 172। দেখবে 8 দিয়ে ভাগ যাবে না। 2 বসাবে, ভাগ যাবে না। 3 বসাবে, ভাগ যাবে না। 4 বসাবে, ভাগ যাবে না। এইভাবে 8 বসালে 872 হবে, তখনই এটা 8 দিয়ে ভাগ চলে যাবে। 8 একে 8, 72 নামলো, ভাগ বলে 0 দিলাম, 8 9 72। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বের করতে বলেছে সবচেয়ে বড় কোন অঙ্কটা বসালে। তাহলে এখানে হয় 0 বসালেও ভাগ যাবে, না হয় 8 বসালে ভাগ যাবে। 1 2 3 4 5 6 এইগুলো বসালে কিন্তু ভাগ যাবে না। আর 1 2 3 4 5 6 এগুলো বসিয়ে চেক করার প্রয়োজন নেই, যেহেতু আমাদের অপশনে 1 2 3 এগুলো নেই, যেগুলো আছে শুধু সেগুলো। 4 আছে তাহলে 4 বসিয়ে চেক করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 4 বসিয়ে চেক করে নাও। দেখো 8 দিয়ে ভাগ করো, 8 5 40। এই ভাগ গেল তো, আর না যাই হোক, আমাদের বৃহত্তমটা বের করতে বলেছে। 8 9, সরি 8 5 40, 8 9 72। তাহলে 4 বসিয়েও আমাদের ভাগ গিয়েছে, কিন্তু আমরা নেব না, আমরা নেব কোনটাকে? বৃহত্তমটাকে নেব। এবারে তুমি 7 বসিয়ে দাও, দেখো ভাগ যায় কিনা 8 দিয়ে। দেখো 8 9 8 72। যাই হোক, চেক করার দরকার নেই, কারণ আমাদের বৃহত্তমটা বের করতে বলেছে। আমি বড়টা 8 পেয়েছি, তার থেকে ছোটগুলো তো চেক করার প্রয়োজন নেই, কারণ আমাদের বড়টা বের করতে বলেছে। আমাদের বড় সংখ্যাটা বের করতে বলেছে, আমি বড়টা পেয়েছি, আমি ছোটটা কেন চেক করব? ঠিক আছে, তুমি চাইলে 9 দিয়ে চেক করতে পারো যে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 9 7 2 বসাও, দেখো ভাগ যাবে না। 8 এ দিলে 8 একে 8, 1 নামলে 17, 8 2 এ 16, দেখো 1 নামলে 12, যাবে না। সঠিক উত্তর আমাদের কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে 0 বসালেও ভাগ যাবে, 4 বসালেও ভাগ যাবে, 8 বসালেও ভাগ যাবে, কিন্তু আমাদের বড়টা বের করতে বলেছে, তাই অপশন বি 8 সঠিক উত্তর হয়ে যাবে। 57 দাগে দেখো 3টে সংখ্যা রয়েছে, 1/3, 1/2, 1/5, 1/4, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। প্রত্যেককে দেখো লব সমান। আমরা জানি লব সমান হলে হর যার ছোট সেই ভগ্নাংশটি বড় হয়, আর হর যার বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। এখানে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে সব থেকে ছোট হবে 1/5, তারপরে হবে 1/4, তারপরে হবে 1/3, তারপরে হবে 1/2। লব সমান হলে হর যার বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, মানের ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। 1/5, 1/4, 1/3, 1/2। 58 দাগে চলে আসো। 1 2 3 দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফলের সঙ্গে সবচেয়ে কম কত দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? করা যাক এক এক করে। প্রথমে 1 2 3 দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা করো। তাহলে বৃহত্তমটা আমাদের কত হয়ে যাবে? বৃহত্তমটা আমাদের হয়ে যাবে 321। আর ক্ষুদ্রতমটা আমাদের কত হয়ে যাবে? ক্ষুদ্রতমটা আমাদের হয়ে যাবে 123। এবার এদেরকে কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। আচ্ছা বিয়োগ দাও তো। 11 থেকে 3 গেলে 8, এখানে থাকছে 1। 11 থেকে 2 গেলে 9, এখানে থাকছে 2। 2 থেকে 1 গেলে 1, দেখে নি আর একবার। 8 3 11 1, হাতে 1, 9 2 12, 9 2 11 কে 12, 2 হাতে, হ্যাঁ 198। এবারে বলেছে এই যে বিয়োগ ফলটা এসছে, এই বিয়োগ ফলের সঙ্গে কত গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখি 198 এটা পূর্ণবর্গ সংখ্যা নাকি দেখি। যদি 198 পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে বলে দেব এর সঙ্গে 1 গুণ করলেই হবে। হয়েছে? তাহলে চেক করি 198 পূর্ণবর্গ কিনা। তাহলে 2 দিয়ে ভাগ দাও। 2 9 18, 2 9 18। আবার 3 এ দাও, 3 11, সরি 3 33 এ 99। আবার 3 এ দাও, 3 11 33। এবারে দেখো, আমরা জানি পূর্ণবর্গ হতে গেলে দুটো দুটো করে একই উৎপাদক থাকতে হয়। তাহলে দেখো দুটো 3 থাকলেও
2 একা আছে, 11 একা আছে, তাহলে 198 কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো না। পূর্ণবর্গ হতে গেলে তার প্রত্যেকটা উৎপাদক দুটো দুটো করে থাকে, কিন্তু এখানে দেখলাম 2 একা আছে আর 11 একা আছে, তাহলে একে পূর্ণবর্গ করতে হলে আমাকে এখানে একটা 2 দিয়ে গুণ করতে হবে, এর সঙ্গী লাগবে 11 দিয়ে একটা গুণ করতে হবে, তাহলে 11 একা পড়ে আছে, 2 একা পড়ে আছে, তাহলে 198 কে যদি পূর্ণবর্গ করতে চাই একটা 2 দিয়ে গুণ করতে হবে আর একটা 11 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমাকে মোট কত দিয়ে গুণ করতে হবে? অপশন সি 22 দিয়ে গুণ করতে হবে। প্রথমে বৃহত্তম সংখ্যা লিখলাম, ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, বিয়োগ করে 198 পেলাম। সেই 198 কে পূর্ণবর্গ ভাঙাতে দেখলাম যে 198 পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, তাই 198 কে পূর্ণবর্গ করার জন্য একটা 2 আর একটা 11 22 দিয়ে গুণ করলাম। চলো 59 দাগে চলে আসো। 8 মিটার ও 5 মিটার আয়তাকার মাঠে প্রতি বর্গ মিটারে 3 টাকা হারে ঘাস বসাতে কত খরচ হবে? তাহলে এইরকম একটা মাঠ বলেছে, সেই মাঠের মধ্যিখানে কি বসাবে? ঘাস বসাবে। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই যে বলে দিয়েছে দেখো, প্রতি বর্গ মিটারে ক্ষেত্রফল নির্ণয় করলেই বর্গ মিটার আসে, তাহলে মাঠের আমরা কি করে নেব? ক্ষেত্রফল নির্ণয় করব। মাঠের ক্ষেত্রফল 8 আর 5 গুণ দাও গো, আমরা জানি ক্ষেত্রফল কি করে আসে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল আসে। 8 আর 5 গুণ করলে 40 বর্গ মিটার ক্ষেত্রফল এলো। এবারে ঘাস বসাতে তো খরচ আছে, কেমন করে খরচ হচ্ছে? প্রতি বর্গ মিটারে 3 টাকা করে খরচ হচ্ছে, তাহলে এক এক বর্গ মিটারে যদি 3 টাকা খরচ হয়, 40 বর্গ মিটারে আমাদের কত খরচ হয়ে যাবে? 40 3 120 টাকা, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। 40 3 120 টাকা সঠিক উত্তর হয়ে যাবে। চলো, তাহলে প্র্যাকটিস সেট 15 শেষ অঙ্ক আমাদের কি বলেছে দেখো, 630 মৌলিক উৎপাদকের সংখ্যা বের করতে বলেছে। এই অঙ্কের টাইপ অলরেডি আগে বুঝিয়েছি, যে কোনো সংখ্যার মৌলিক উৎপাদকের সংখ্যা বের করতে বললে সেটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 2 3 6, 2 1 2, 2 5 15, 5 3 8, আবার 3 চলে যাবে, 3 1 3, 3 5 15, আবার 3 চলে যাবে, 3 3 9, 3 5 15, আবার 5 চলে যাবে, 5 7 35। তাহলে 2 এসছে একটা, 3 এসছে দুটো, 5 এসছে একটা, 7 এসছে একটা। এই যে উৎপাদক যতগুলো আসে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 2 3 5 7 কতগুলো মৌলিক উৎপাদক আমাদের আসবে বলতো? 2 3 5 7, চারটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 630 তাহলে কতগুলো মৌলিক উৎপাদক আছে? 2 3 5 7, চারটে সঠিক উত্তর হয়ে যাবে। যে কোনো সংখ্যার কতগুলো মৌলিক উৎপাদক আছে বের করতে হলে সেই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে, করে কতগুলো আছে দেখার দরকার নেই, কি কি আছে দেখবে। 2 আছে, 2 কতগুলো দেখার দরকার নেই, 3 আছে কতগুলো আছে দেখার দরকার নেই, তাহলে যেই যেই উৎপাদক গুলো থাকবে ততই উত্তর হয়ে যাবে। তাহলে 2 3 5 7 আছে, মোট চারটা, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে একটু দ্রুততার সঙ্গে 40টা প্রশ্ন আমরা, সরি 20টা অঙ্কের প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেললাম। কারুর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে? এইভাবে আমাদের এক এক করে প্র্যাকটিস সেট গুলো আসবে, ইম্পর্টেন্ট সেট আসবে, মেন্টাল অ্যাবিলিটির সেট আসবে। তাহলে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।